বাংলাদেশ সেনাবাহিনী তথা সেনাপ্রধানের কর্মকাণ্ডকে পুরা জাতি শ্রদ্ধার সাথে দেখা উচিত এবং সেখানে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে আমি সেলিউট জানাই। আমাকে চাকরিচ্যুত করার জন্য বিএনপি আমলে একটা কাগজ গিয়েছিল, পেপার। আপনার এটা যেতে যেতে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে যায়। তো আমি জানি না, আমি শুনেছি ম্যাডাম বেগম খালেদা জিয়া আমার ফাইলটা দেখে বলেছিলেন অসম্ভব, একজন ভালো অফিসারের এই ক্ষতি আমি করতে পারিনি। জেনারেল জিয়া আমার খুব পছন্দের মানুষ, তার হাত ধরে সেনাবাহিনীতে আসি এবং তাকে এখনো পছন্দ করি। তার পরিবারের, বিশেষ করে বেগম খালেদা জিয়ার প্রতি আমার এখনো পর্যন্ত সে শ্রদ্ধা আছে। কিন্তু বিএনপি বিগত এই ইলেকশন নিয়ে যে জোট গঠন করে তাদেরকে যেভাবে ছুঁড়ে ফেলেছে, এবং সম্প্রতি ছুঁড়ে ফেলার ব্যক্তি হলেন মাহমুদুর রহমান মান্নার মতো একজন পরিশীলিত রাজনীতিবিদ। আসম আব্দুর রব তার আগে হয়েছে। আমি হাসান সারওয়ার্দী অত্যন্ত ক্ষুদ্র একজন রাজনীতিবিদ, আমাকে বাদ দিয়েছে, এতে আমি মনে কষ্ট পাই না। আপনাকে কখনো আওয়ামী লীগের দোসর এরকম তকমাও দেওয়া হয়, এটা কেন দেওয়া হয়? আমার কোনো কষ্ট নেই, কারণ আওয়ামী লীগ আমলে আমি চাকরি করেছি, জাতীয় পার্টির আমলে চাকরি করেছি, বিএনপির আমলে চাকরি করেছি। আমরা সবার দোসর। আমি ভালো প্রার্থী সেটা কিন্তু আমি বলছি না, আমিও খুঁজছি এবং আমার মনে হয় জনগণ আমাকে চায়। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আলোচিত একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদ্য সাবেক প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সারোয়ার্দী। মিস্টার সারোয়ার্দী, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনি সন্দ্বীপের সন্তান, কিন্তু আপনি নির্বাচন করছেন ঢাকা 19 সাভার আশুলিয়াতে। নির্বাচন করার বিষয়ে মানে আপনাকে উদ্বুদ্ধ করলো কে? মানে এই পোকাটা মাথায় কে ঢোকালো আপনার? নির্বাচন না করলে তো আপনি মানুষের কথা গিয়ে সংসদে বলতে পারবেন না, এবং সংসদ হলো সবচেয়ে গণতন্ত্রের জন্য বড় প্ল্যাটফর্ম। বাংলাদেশে গত বহু বছর ধরে আমি বলবো ভালো একটা নির্বাচন হয় না, এবং সে কারণে নির্বাচন না হওয়ার কারণে মানুষ তার মনের কথাটা মানে ভালো প্রতিনিধির মাধ্যমে, সঠিক প্রতিনিধির মাধ্যমে বলতে পারছে না। মানুষের মধ্যেই যে গণতন্ত্রহীনতা, মানুষের মধ্যে থেকে তাদের যে অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি সংগ্রাম শুরু করি, এবং অবসরের পরদিন থেকে, চাকরিতে থেকে, এবং পরবর্তীতে এই সংগ্রাম করতে করতে আমি যখন সরকারের পতন কামনা করি, 19 সালে ডিসেম্বর 2 তারিখ আমি গুম হয়ে যাই, আমার উপরে শারীরিক নির্যাতন করা হয়। তারপর আমি এরপরে ছাড়ার পরে আত্মগোপনে থাকি, আবার ধরা পড়ি 28 অক্টোবর 2023 সালে, 10 মাস জেল খাটি। আমার মনে হয় আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে যে রাজনীতি ছাড়া, নির্বাচন ছাড়া মানুষের কথা আসলে সঠিকভাবে বলা মুশকিল। আমি রাস্তাঘাটে গিয়ে মানুষের কথা বললে, টেলিভিশনে, টক শোতে, এটা আসলে আবেদনটা আছে, কিন্তু আমি এটাকে ফলপ্রসূ করতে পারবো না। এই জন্যই নির্বাচন। আর রাজনৈতিক মঞ্চ ছিল না, এখন যোগ দিয়েছি। তবে রাজনৈতিক মঞ্চের চাইতে বড় মঞ্চ হলো জনগণের মঞ্চ। আপনি যখন ভাববেন জনগণই আমার রাজনীতির সবচেয়ে বড় ক্ষেত্র, সেটাই আপনার রাজনীতি। যখন উত্তাল আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে, তখন আপনি বিএনপির মঞ্চে গেলেন, আপনি গ্রেপ্তার হলেন। বিএনপি আপনাকে শেষ পর্যন্ত তো ঠাঁই দিল না, পরে আপনি এলডিপিতে ভিড়লেন, সেখানেও আপনার ঠাঁই হলো না, আপনাকে বহিষ্কার করা হলো। আক্ষেপ আছে কোনো? কষ্ট, হতাশা? আমার মোটেও আক্ষেপ নেই। বাংলাদেশের রাজনীতি এখনো পর্যন্ত সঠিক গণতন্ত্রের পথে আসেনি। এটাকে আনার জন্য আমরা দীর্ঘ 54 বছর সংগ্রাম করছি। স্বাধীনতার পরে অনেক চেষ্টা করেও আনা যায় নাই, আমাদের উচিত শিক্ষাটা হয়নি। তারপরে আমাদের জাতীয় নেতারা আমাদের কাছ থেকে অনেকে একে একে হারিয়ে গেছেন। এরপরেও চেষ্টা করা হয়েছে, কিন্তু ভালো কোনো নির্বাচন হয় না। নির্বাচন হয়ে যারা ক্ষমতায় আসে, অবশ্যই 2-1টা ভালো নির্বাচন হয়েছে, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা ভুলে যায় যে তার জনগণ তাদেরকে ভোট দিয়ে সেখানে পাঠিয়েছে। তারা অত্যাচার, অবিচার, দুর্নীতি এবং নিজেদের পরিবার প্রীতি শুরু করে। আপনি বিএনপির কথা বলেছেন, জেনারেল জিয়া আমার খুব পছন্দের মানুষ, তার হাত ধরে সেনাবাহিনীতে আসি এবং তাকে এখনো পছন্দ করি। তার পরিবারের, বিশেষ করে বেগম খালেদা জিয়ার প্রতি আমার এখনো পর্যন্ত সে শ্রদ্ধা আছে। কিন্তু বিএনপি বিগত এই ইলেকশন নিয়ে যে জোট গঠন করে তাদেরকে যেভাবে ছুঁড়ে ফেলেছে, এবং সম্প্রতি ছুঁড়ে ফেলার ব্যক্তি হলেন মাহমুদুর রহমান মান্নার মতো একজন পরিশীলিত রাজনীতিবিদ। আসম আব্দুর রব তার আগে হয়েছে। আমি হাসান সারওয়ার্দী অত্যন্ত ক্ষুদ্র একজন রাজনীতিবিদ, আমাকে বাদ দিয়েছে, এতে আমি মনে কষ্ট পাই না। কিন্তু এতে করে যে বিএনপির যে ক্ষতিটা হয়েছে,
বহু মুক্তিযোদ্ধা, বহু ভালো মানুষ, বহু শিক্ষিত লোক, সৎ লোক বিএনপি থেকে বেরিয়ে সততার আদর্শের প্ল্যাটফর্ম খুঁজছে, এবং তারা এখন খুঁজে পেয়েছে 10 দলীয় ঐক্যজোট। যে এই লোকগুলোর অতীতের ট্র্যাক রেকর্ডে কোনো অন্যায়, অবিচার, দুর্নীতি নাই। এখানে দুজন মন্ত্রী ছিল জামাতে, তারা এটা করেনি। এই রেফারেন্স দিয়ে অনেকে এখানে এসে উঠেছে। এটা কি বিএনপির জন্য হতাশার নয়? আমি তো মনে করি তাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। তারপরে আপনি এলডিবির কথা বলেছেন, আমার দলেও অনেক সমস্যা আছে। তারা বিএনপির সাথে ছিল, অনেকে বিএনপিকে ছেড়ে আসতে চায়নি, কারণ বিএনপি ছাড়লে তাদের ভবিষ্যতের যে ভাগ বাটোয়ারার হিসাব কমে যাবে। তারা পালিয়ে গেছে দল থেকে, রাতের বেলায় চুরি করে পালিয়ে গেছে। পরে তাকেই দল থেকে মহাসচিবকে বহিষ্কার করেছেন আমার প্রেসিডেন্ট এবং প্রেসিডিয়াম। আপনারা জানেন রিদওয়ান আহমেদকে সর্বসম্মতিক্রমে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং তিনি বিএনপিতে গিয়ে এখন নির্বাচন করছেন। সুতরাং আমার হতাশা নয়, হতাশা তাদের জন্য। তাদের হওয়া উচিত যারা পরিশীলিত রাজনীতি ছেড়ে, সঠিক চিন্তার রাজনীতি ছেড়ে, জনগণকে ছেড়ে নিজের সুযোগ সুবিধা, দুর্নীতি ইত্যাদির পথে গিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে। রাজনীতি বড়লোক হওয়ার আসলে প্ল্যাটফর্ম নয়। রাজনীতি হলো জনসেবা। আর যারা জনসেবা বঞ্চিত, নিজের স্বার্থের জন্য রাজনীতি করে, আমি তাদের ধিক্কার জানাই। আজ, এখন এবং অগণিত দিনে আমি তাদের বিরোধিতা করে যাব। সেটা আমার দলে হইলেও আমি করব। ধন্যবাদ। আপনি রাজনীতিবিদ হিসেবে নিজেকে বললেন যে আপনি রাজনীতিবিদ একজন। কতটা অভিজ্ঞতা আপনার হলো যে এখন নিজেই বলছেন রাজনীতিবিদ? মানে এটা তো অনেকগুলো ধাপ আছে, কারণ আপনি তো লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত দীর্ঘ সময় সেনাবাহিনীতে ছিলেন, তারপর চড়াই উতরাই পেরিয়ে নানা ঘাট পথ ধরে এলডিপি, সেখান থেকেও আপনাকে বহিষ্কার করা হলো। মানে রাজনীতিবিদ হিসেবে আপনার অভিজ্ঞতা কতটুকু? ধন্যবাদ। রাজনীতি আসলে কোনো স্কুল বা কলেজ নয়। রাজনীতি হচ্ছে মানবিক সম্পর্ক, মানবিক কর্মকাণ্ড, মানুষের অধিকারের জন্য বিভিন্ন সময়ে সুযোগ পেলে কাজ করা। সেনাবাহিনীতে শিখেছি যে হিউম্যানিটারিয়ান অ্যাক্টিভিটিস বা মানবিক কর্মকাণ্ড আমাদের সেনাবাহিনীর যে যুদ্ধ সেটার সাথে একসাথে যায়। যে কারণে আমরা জাতিসংঘে গিয়ে কাজ করেছি। বাংলাদেশে যুদ্ধ, আপনার যে কোনো দুর্যোগে, যে কোনো সাইক্লোনে, বন্যায়, আমরা করোনায় মানুষের জন্য কাজ করে মানুষকে সাহায্য সহযোগিতা করেছি। আমি নিজে রানা প্লাজা তাজরিন উদ্ধার অভিযানে দিনের পর দিন আহত নিহত লোকের রক্ত, মাংস, হাড্ডি, মজ্জার সাথে মিশে গিয়ে আমার মনে হয়েছে আসলে মৃত্যু এবং জীবনের মধ্যে পার্থক্য খুব কম। সেটা হলো শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা এবং সততা, এবং সেখানে আদর্শের চর্চা করা। আপনি কতদিন বাঁচবেন? আপনাকে সবচেয়ে সত্য হলো মৃত্যু। মৃত্যুর চাইতে আপন আর কোনো কিছু নাই। আর আপনি রাজনীতি বলছেন, আমার জীবনে রাজনীতি মনে করি মানবিক কর্মকাণ্ড, আমি সেটাতে সম্পৃক্ত ছিলাম। আর বাকি যেগুলি সরকার গঠন এবং ইত্যাদি প্রক্রিয়ার সাথে 40 বছর আমি সম্পৃক্ত থেকেছি সেনাবাহিনীতে থেকে। বিভিন্ন ধরনের সেনাবাহিনী শাসিত সরকারও দেখেছি, গণতান্ত্রিক সরকারও দেখেছি। তাদের অনেকের উত্থান পতন দেখেছি, সরকারের কাছে থেকে দেখেছি, ভিতরে থেকে দেখেছি, বাইরে এসে দেখেছি। কিন্তু মানুষের জন্য কাজ করে এমন সরকার আমি আসলে খুঁজে পাই নাই। আপনি ধরেন নির্বাচন করলেন এবং নির্বাচনের ফলাফলে দেখা গেল যদি ধরেন জনগণ আপনাকে প্রত্যাখ্যান করে, তখন আপনার অবস্থান কি হবে? আপনি সেগুলো ভেবেছেন? কোনো পরিকল্পনা কি রেখেছেন? আমি প্রত্যাখ্যান শব্দটাকে পরিশীলিত করতে চাই। জনগণ আমাকে ভোট দিবে এবং ভোটের অঙ্কে আমি হয়তো কম পেতে পারি, এটা খুবই স্বাভাবিক। একটা নির্বাচনে জয় এবং পরাজয় দুটোই থাকবে। কিন্তু আমার তো কিছু সমর্থক আছে যারা আমাকে ভোট দিয়েছে। আমি তাদের জন্য নয়, শুধু যারা আমাকে ভোট দেয় নাই তাদের অধিকার নিয়েও কথা বলবো, কাজ করব। তারা যখন চাঁদাবাজির শিকার হয়, দুর্নীতির শিকার হয়, হত্যাকাণ্ডের শিকার হয়, মাদক নামক সন্ত্রাসের শিকার হয়, আমি তাদের পক্ষে কথা বলবো। সুতরাং জনগণই হলো আমার রাজনীতির ক্ষেত্র। এখানে আমার দল কে ভোট দিল কে দিল না এতে কিছু আসে যায় না। সুতরাং আমার কর্মকাণ্ড যেটা সেটা চলবে, কারণ আমি তো এখন সেনাবাহিনীতে যেতে পারবো না। অবশ্যই আমি একজন রিজার্ভিস্ট। আমার দেশের প্রয়োজনে বহিঃশত্রুর সাথে যখন আক্রমণ হবে, যুদ্ধ হবে, আমাকে ডাকবে। তো ততক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ না আবার পুনরায় দেশের স্বার্থে আমি অ্যাক্টিভ সেনাবাহিনীতে ফিরে যাই, ততক্ষণ পর্যন্ত আমি জনগণের সাথে থেকে তাদের জন্য আন্দোলন সংগ্রাম
তাদের জন্য কাজ, সেবামূলক কর্মকাণ্ড ইত্যাদি করে যাব। সেনাবাহিনীতে আবার বললেন যে ডাক এলে আপনি প্রস্তুত, কিন্তু এই সেনানিবাসগুলোতে তো আপনাকে অবাঞ্ছিত অর্থাৎ পিএনজি করা হয়েছিল, সেটা কি উঠেছে? এটা অনেক দিন আগে জানেন আপনি, আমি জেলে ছিলাম প্রায় 10 মাস। আসার পর বিগত ফ্যাসিস্ট আমলের দেয়া এই যে রেস্ট্রিকশন এবং বিভিন্ন ধরনের যে শাস্তি, সেগুলো অবৈধ ঘোষণা করে আমাকে সম্পূর্ণ একজন পরিচ্ছন্ন মানব হিসেবে যেভাবে অন্যরা বসবাস করে আমিও সেভাবে বসবাস করছি। তা আপনাকে কখনো আওয়ামী লীগের দোসর এরকম তকমাও দেওয়া হয়? এইটা কেন দেওয়া হয়? এতে আমার কোনো কষ্ট নেই, কারণ আওয়ামী লীগ আমলে আমি চাকরি করেছি, জাতীয় পার্টির আমলে চাকরি করেছি, বিএনপির আমলে চাকরি করেছি। আমরা সবার দোসর, কারণ হলো ওরা দেশ শাসন করে আর আমরা হলাম তাদের কর্মকর্তা কর্মচারী। তো এটা আহ, আমি কি কোনো খুন করেছি? আওয়ামী লীগের কারো নির্দেশে কোনো গুম করেছি? আমার বিরুদ্ধে কি কোনো দুর্নীতির কোনো অভিযোগ আছে, হত্যাকাণ্ডের অভিযোগ আছে? যদি তা না থাকে তাহলে আমি মানুষের দোসর, কোনো দলের দোসর না, কোনো ব্যক্তির দোসর না। আপনি তো শেখ হাসিনার সময়, আওয়ামী লীগের সময় সেনাবাহিনীর 9 ডিভিশনের জিওসি ছিলেন, এসএসএফ এর ডিজি ছিলেন, এনডিসির কমান্ড্যান্ট ছিলেন। সব লোভনীয় লোভনীয় গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগ আপনাকে বসিয়েছিল। এখন যদি আপনাকে কেউ বলে যে আপনি আওয়ামী লীগের অনুচর হয়ে অন্য দলে ডিগবাজি দিতে চাচ্ছেন, কিংবা আপনার প্রতি যদি তাদের অবিশ্বাস থাকে, সেটা আপনি কাটাবেন কি করে? এটা একটা অদ্ভুত প্রশ্ন। একটা লোক তার পেশাগত দক্ষতায় একটা চাকরি, একটা উত্তরণ হয়েছে, সেখানে আমার চাইতে নিঃসন্দেহে অভিজ্ঞ এবং শিক্ষিত এবং সেইখানে কাজের জন্য দক্ষ ব্যক্তি পায় নাই, যে কারণে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিন্তু ওইসব জায়গায় যারা কাজ করেছে বা পরে আসছে, আমি শুনেছি এদের বিরুদ্ধে অনেক অভিযোগ। এদের প্রত্যেকের নামে খুনের, গুমের, মানুষ হত্যার, দুর্নীতির অভিযোগ আছে। আমি জানি না, এগুলো তদন্ত হলে হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে। তবে যেহেতু আমি এগুলোর সাথে ছিলাম না, আমি আমার চাকরির কারণে সেখানে গিয়েছি। এটা আওয়ামী লীগের না, এটা আমার সেনাবাহিনী আমাকে সেখানে পদায়ন করেছে। তারা হয়তো তাদের প্রয়োজনে আমাকে সেখানে নিয়েছে। আমি 9ম পদাতিক ডিভিশন, মানে আপনার এলাকায় ছিলাম। আমার নামে কোনো লোকের কোনো অভিযোগ আছে? আমি কাউকে থাপ্পড়চর বা গালি বা খারাপ ব্যবহার করেছি? অবশ্যই না। আমি গ্রামে বিভিন্ন বাড়িতে যারা দুঃখ বেদনায় রানা প্লাজার পরে ছিল, এদের বাড়িতে বাড়িতে গিয়েছি, হাসপাতালে আসছি, রুগীদের দেখেছি, গার্মেন্টসে গিয়েছি, তা কারো কোনো কষ্ট আছে কিনা, এবং সুযোগ পেলে এখনো আমি তাই করব। সুতরাং আমার আসলে কোন আমলে কোথায় কি চাকরি করেছি এটা দিয়ে কিছু আসে যায় না। যেমন ধরেন, বিএনপি আমলে আমি বাংলাদেশে 2টা প্রতিষ্ঠান সৃষ্টি করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটার নাম হলো জুনিয়র লিডার্স একাডেমি বা এনসিওস একাডেমি, বাংলাদেশের সকল নন কমিশন অফিসার্সদের জন্য প্রশিক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে আসেন হলো পিস কিপিং ট্রেনিং ইনস্টিটিউশন বা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং। এবং এগুলো করার জন্য সাধারণ কোনো অফিসারকে দিয়ে হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন রাষ্ট্রের সাথে যাদের সুসম্পর্ক, যেসব অফিসার এই কাজগুলি করতে পারে এমন লোকরাই দেওয়া হয়, এবং তাদেরই সহযোগিতায় করেছি। এখন আমাকে যদি বলেন আমেরিকার দোসর কিংবা বিএনপির বেগম জিয়ার দোসর, তাহলে তো মুসিবত হবে। আমাকে চাকরিচ্যুত করার জন্য বিএনপি আমলে একটা কাগজ গিয়েছিল, পেপার, আপনার এটা যেতে যেতে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে যায়। তো আমি জানি না, আমি শুনেছি ম্যাডাম বেগম খালেদা জিয়া আমার ফাইলটা দেখে বলেছিলেন অসম্ভব, একজন ভালো অফিসারের এই ক্ষতি আমি করতে পারিনি। আমি তো চাকরিতে আছি, এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। এখন কেউ যদি বলে বেগম জিয়ার দোসর, সে তাকে চাকরিতে রেখেছে, তাহলে আমার কোনো হতাশা বা দুঃখ নেই। এটা তার বুঝার ভুল। আসলে আর্মি সম্পর্কে অনেকে অনেক কিছু জানে না, আবার জেনেও এটাকে রাজনীতিক বিষয়ে নিয়ে গিয়ে আপনার বিভিন্ন ধরনের তকমা ইত্যাদি দিয়ে থাকে। আমার মনে হয় না এতে কোনো দুঃখের কিছু আছে। আপনি 9 ডিভিশনের জিওসি ছিলেন, আপনারই উত্তরাধিকারী অর্থাৎ 9 ডিভিশনের সাবেক জিওসি বর্তমান সেনাপ্রধান, তার এই কর্মকালকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি ওনার সাথে সরাসরি চাকরি করার সুযোগ কম হয়েছে। আমার জুনিয়র, আমরা একে অন্যকে বিভিন্ন কর্মকাণ্ডে দেখেছি বটে, তো সে আমার অধীনে ছিল না বা আমি তার সাথে চাকরি করিনি। তো উনি আমাকে 9ম পদাতিক ডিভিশনে আমার পরে এসছেন, একদম ভালো কাজ করেছেন। ওনার বিরুদ্ধে আমি কোনো অভিযোগ কোনোদিন কারো কাছ থেকে শুনিনি। আমি জেলখানা থেকে যখন বের হই, তখন উনি বাংলাদেশের সেনাপ্রধান হয়েছেন তার কিছুদিন আগে, অর্থাৎ
এই যে 5 আগস্টের ঘটনার মাসখানেক বা 2-1.5 মাস আগে উনি পদায়িত হয়েছেন, মাসখানেক আগে। সুতরাং 5 আগস্টের ঘটনায় একজন সেনাপ্রধান যদি সরকারের পক্ষ নিয়ে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে যদি যে হত্যাকাণ্ড ইত্যাদি চলছিল সেখানে যদি সহায়তা করতেন, আজকে আপনারা এই বাংলাদেশ পেতেন না। আমাকে এখানে বসা অবস্থায় এই টেলিভিশনের ইন্টারভিউ দেখার সুযোগ হতো না, এরকম এই মেডিকেল কলেজে এরকম মানুষজন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এরকম অবস্থা হতো না, এরকম রাস্তাঘাটে স্বাধীনভাবে কথা বলার সুযোগ হতো না। আমার মনে হয় জুলাই আগস্ট বিপ্লব এবং বাংলাদেশ সেনাবাহিনী তথা সেনাপ্রধানের কর্মকাণ্ডকে পুরা জাতি শ্রদ্ধার সাথে দেখা উচিত এবং সেখানে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে আমি স্যালিউট জানাই। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মূল্যায়ন সম্পর্কে যদি জিজ্ঞেস করি? এটা আমার বিয়ন্ড মাই পারসেপশন। আমি তো যেহেতু এই সরকারের কোনো অংশ না, একজন জনগণ হিসেবে আমি বলবো ভুল ভ্রান্তি অনেক আছে, কিন্তু তারা একটা বিশেষ ক্রান্তিকালে এসছে, অনেক কিছু তারা করছে, অনেক বিচার আচার ইত্যাদি পরিবর্তনের জন্য জুলাই সনদ, তারপরে একটা নির্বাচন। আমি মনে করি তাদের কাজের যে লিস্টটা এটা অনেক বড় হয়ে গেছে। আরো ছোট পরিসরে ধরলে, ভালো উপদেষ্টা নিলে, যাদের নামে অভিযোগ আছে তাদেরকে পরিবর্তন করলে সবকিছু মিলে নিঃসন্দেহে একটা অসাধারণ সরকার হতো। অসাধারণ বাংলাদেশে কখনোই হয় নাই, এটাতেও হয় নাই। সুতরাং আমি তাকে বলবো না যে অসম্ভব ভালো, তবে অনেক ভালো কাজ করেছেন ডক্টর ইউনূস, তার নেতৃত্বে অনেকে, এবং সেটা ক্রেডিটও তাদেরকে দিতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। এই যে আমি এখানে বসে আছি, আমি আসার আগে 5বার 6বার করে আমার শুভাকাঙ্ক্ষীরা বলছে যে খুন হইতে কিন্তু 1 সেকেন্ড লাগে না, খুব সাবধানে থেকো। কথাটা আমার মাথায় আসছে। তার মানে আমি, আপনি, আমার জনগণ কেউ নিরাপদ না এখন, এবং এটার দায়ভার তো সরকারকে নিতে হবে। মোটা দাগে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের সেরা ভুল কোনটা? আমার জীবনের সেরা ভুল আসলে আমি খুঁজে পাই না, তবে আহ, আমার মনে হয় জেলখানা থেকে বের হয়ে আমি, যারা বিপ্লব বা আন্দোলন করেছে, আমি যদি তাদেরকে বলতে পারতাম যে তোমরা দয়া করে সরকার ব্যবস্থায় যাইও না, তোমরা দল গঠন করো না, তোমরা রাজনীতি করো না, কিন্তু তোমরা এটার অপারেটর হিসেবে যেখানে ছিলে সেখানে থেকে এই দেশটাকে পরিচালনা করার জন্য অন্যকে সাহায্য করো, রাজনীতিকে তোমরা নিয়ন্ত্রণ করো, সেটা করতে পারি নাই। যার কারণে আমাকে আজকে, আপনাকে, বাংলাদেশের মানুষকে এত বড় একটা বিপ্লবের পরে সেটা বাস্তবায়ন হবে কিনা এই অনিশ্চয়তার মধ্য দিয়ে এই নির্বাচনে যেতে হচ্ছে, এবং সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। আমার মনে হয় আমি ওই বিপ্লবে এসে আবার বিপ্লবকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করা উচিত ছিল, সেটা করতে পারিনি। মানে আপনি সন্দ্বীপের সন্তান, কিন্তু আপনি নির্বাচন করছেন ঢাকা 19 সাভার আশুলিয়াতে। সন্দ্বীপ ছেড়ে সাভারে কেন? জাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার সম্পর্কে জানেন, নাইলে এই প্রশ্নটা করতেন না। আপনারা জানেন যে সাভারের মাটি, মানুষ এবং বর্তমান অতীতের সাথে আমার অন্তর আত্মার সম্পর্ক। এখানে আমার বাবা মা শুয়ে আছেন, আমার বোন ভগ্নিপতি শুয়ে আছেন এই সাভারের কবরে, উপজেলা তালবাগ মুসলিম কবরস্থানে। এখানে আমাদের বাসা, আমরা বড় হয়েছি, আমার ভাইয়েরা লেখাপড়া করেছে। তো আমি কথাটা বলছি এ কারণে যে 72-এ আমাদের সন্দ্বীপের বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপরে আমরা সপরিবারে সাভারে শিফট করি এবং সর্বপ্রথম আমার বোনের যে বাড়ি আবুল কাশেম সন্দ্বীপ, সেখানে আমরা বসবাস শুরু করি, এই সাভার তালবাগেই। আপনারা জানেন সাভারের প্রায় সবাই আমাদেরকে সাভারের লোক বলেই জানে, তবে আমরা অতীতকে কখনো বিসর্জন দেই না। আমি বলি যে আমি সন্দ্বীপের মানুষ, এবং সন্দ্বীপের চেষ্টাও করেছিলাম যে যদি ওখান থেকে নমিনেশন হয় আমি ওখানে হয়তো আমার নির্বাচন করতাম, কিন্তু সংশ্লিষ্ট জোট বা দল আমাকে সেখান থেকে নমিনেশন দেয়নি। তো পরে আমরা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশাগত অধ্যায় যেটা কিনা কাটিয়েছি সাভারে। আমি সাভারে ব্যাটালিয়ন কমান্ড করেছি, ব্রিগেড কমান্ড করেছি, ডিভিশন কমান্ড করেছি, এখানে জিওসি ছিলাম। আপনারা জানেন মানবিক যে কর্মকাণ্ডগুলো, মানব সৃষ্ট, আমি এক ধরনের হত্যাকাণ্ড বলবো, রানা প্লাজা
কিংবা তাজরিন গার্মেন্টস, এগুলোর উদ্ধার অভিযানে আমি সাভারের মানুষের সাথে একসাথে কাজ করেছি এবং সেখানে জীবিত মৃত মানুষ এবং বর্তমানে যারা বেঁচে আছে সকলের সাথে আমার একটা আত্মার সম্পৃক্ততা তৈরি হয়। আমি যারা এখানে মারা গেছেন তাদের বাড়ি বাড়ি গিয়েছি, যারা আহত হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলেছি। এদের যে ক্ষতিগ্রস্ত মানুষগুলো, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালতের নির্দেশে আমি হাইকোর্টে লড়াই করেছি চাকরিরত অফিসার হিসেবে। আপনি জানেন, সে কারণে তৎকালীন সরকারের সাথে আমার মনের বিভেদ সৃষ্টি হয় এবং সেটাতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হই। আমি নই, বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার পোশাক শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আরএমজি সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা জিনিস আপনি বলেছেন যে আমি কেন সাভারে আসলাম। আমি যেহেতু সাভারে ছিলাম এবং পেশাগত জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমি এখানে দেখেছি কিভাবে মানুষের উপরে শোষণ করা হয়, নির্যাতন করা হয়, চাঁদাবাজি করা হয়, অর্থ আত্মসাৎ করে মানুষের যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়, গার্মেন্টসের ঝুট কেনা বেচা এবং দখল নিয়ে কিভাবে মানুষ হত্যাকাণ্ডে লিপ্ত হয়, কিভাবে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড থেকে শুরু করে বাজার, দোকানদার, এদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়। এগুলি আমার ভালো লাগেনি। আমি যখন এখন সাভারে আসি একজন অবসরপ্রাপ্ত অফিসার হিসেবে, আমি দেখি এর কোনো বিশেষ পরিবর্তন হয়নি। মানুষ গিয়েছে কিন্তু হাত বদল হয়েছে, শুধু সমস্যার সমাধান হয়নি। আমরা আগে যা ছিলাম এখনো সেই অমানিসার ঘোরে আমরা কাটাচ্ছি। এর থেকে উত্তরণ কি? এর থেকে উত্তরণ হচ্ছে একটা পরিবর্তন। এর থেকে উত্তরণ দরকার দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা, জনগণের সুশাসন নিশ্চিত করা, সুস্বাস্থ্যের জন্য তাদেরকে তাদের চিকিৎসা সেবা পৌঁছে দেয়া দোরগোড়ায়, মানুষকে বৃদ্ধ অবস্থায় যাতে চিকিৎসার জন্য হাসপাতালের পিছনে দৌড়াতে না হয়, ডাক্তার হাসপাতাল তাদের পেছনে দৌড়াবে, ছোট শিশুর চিকিৎসার জন্য মা যাতে কান্নাকাটি করতে না হয়, তারা যাতে সহজে অল্প খরচে কিংবা বিনা পয়সায় চিকিৎসা পায়। এই জিনিসগুলো আমার জোটের কমিটমেন্ট, আমার ব্যক্তিগত কমিটমেন্ট, আমি করতে চাই। স্কুলে ভর্তির জন্য বাচ্চাদের আমার পিছনে হাজার হাজার মানুষ দৌড়াদৌড়ি করত। আপনারা জানেন আমি স্কুল প্রতিষ্ঠা করেছিলাম সাভার ক্যান্টনমেন্টে, সেখানে এখন অনেক বহু হাজার বাচ্চারা লেখাপড়া করে শিক্ষিত হয়। কেন আমরা এমন আরো ভালো দু একটা স্কুল করতে পারি না? জনগণের সহায়তা নিঃসন্দেহে ভালো স্কুল করা যায় এবং যাতে করে সবাই সুশিক্ষার জন্য বাচ্চাদেরকে ভালো স্কুলে দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমরা একসাথে কাজ করতে চাই। এবং শুধুমাত্র ক্যান্টনমেন্টেই ভালো স্কুল থাকবে, বাইরে হবে না, এটা তো আসলে ঠিক না। আমি এখন বুঝি যে বাইরের মানুষের কত কষ্ট। একটা শুধু ছাত্র ভর্তি নয়, তাকে ভালোভাবে মানুষ করা, বাচ্চাগুলোকেও মাদকাসক্ত করানোর জন্য বিভিন্ন ব্যক্তি এবং অবৈধ ব্যবসায়ীরা তারা চেষ্টা চালিয়ে যায়। এই যে মাদক থেকে সন্তানকে, মাদক থেকে কিশোর সমাজকে মুক্ত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে কাজ করতে হবে ড্রেনেজ ব্যবস্থা সমাজে ঠিক করার জন্য, আমাদেরকে কাজ করতে হবে সাভারের রাস্তাগুলো, ফুটপাথগুলোকে ঠিক করার জন্য, আমাদেরকে নিশ্চিত করতে হবে আর গার্মেন্টসে যাতে আমার শ্রমিক এভাবে হত্যার শিকার না হয়। নিশ্চিত করতে হবে শ্রমিকের যে বাচ্চা নারীদের, তারা যাতে সেখানে কারখানায় গিয়ে তারা নিশ্চিন্তে খেলাধুলা করতে পারে, পড়াশোনা করতে পারে, বেবি কেয়ার থাকবে, তারা দুপুরের লাঞ্চের ব্যবস্থা থাকবে এবং নিরাপদে গার্মেন্টস শ্রমিকরা বাড়িতে ফিরে আসতে পারবে। তাদের আবাসনের ব্যবস্থা হবে, সুচিকিৎসার ব্যবস্থা হবে। এগুলি আমার স্বপ্ন এবং যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তাদের এটা বাস্তবায়ন হয় না। আমি মানুষের সাথে থেকে শিখেছি, আমি গার্মেন্টসে গিয়ে গিয়ে কমপ্লায়েন্স কি সেটা শিখেছি। সুতরাং আমার শিক্ষা, আমার জ্ঞান, আমার অভিজ্ঞতা মানুষের সাথে থেকে এবং সমস্যার সাথে থেকে সৃষ্টি হয়েছে। আমি আশা করি আমি, আমার সাভারের মানুষ এবং এই জনগণ যারা আমাকে প্রচন্ড ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসছে, সেটার প্রতি আমার যে ঋণটা সেটা শোধ করার এখন সময়। আমি এই কাজটা করতে চাই। মিস্টার সারাওয়ার্দী, আপনি বলছিলেন যে টেম্পো স্ট্যান্ড দখল সহ চাঁদাবাজি, ঝুট সন্ত্রাস এবং বললেন যে হাত বদল হয়েছে ক্ষমতার কিন্তু পরিস্থিতি বদলায়নি। এটা কি আপনি কাকে ইঙ্গিত করে কথাটা বলছেন? মানে কারা এগুলো করছে এখন? এগুলো খারাপ লোকেরা করছে। তারা বিভিন্ন দলের আশ্রয়ে আগে ছিল, দেখা যাচ্ছে যে ওই ধরনের খারাপ লোকগুলাই আবার নতুন দলে এসে আশ্রয় প্রশ্রয় নিয়েছে
যারা মাস্তান, যারা মাফিয়া, যারা সন্ত্রাসী, এদের কোনো দল নাই। এরা একটা দলের সাইনবোর্ড ব্যবহার করে যারা যখন ক্ষমতা যাবে বা ক্ষমতাসীন এদের আশ্রয়ে থাকে। এবং শুধু তা নয়, এরা মানুষকে হত্যা করতে, মানুষের উপর অত্যাচার করতে, মানুষকে ঘরছাড়া করতে এরা কিন্তু পিছপা হয় না। আপনি জানেন, মানুষ সবাই যে অন্যায় করেছে তা না। এই সাভারে অনেক লোক আছে যারা কিন্তু অত্যন্ত জনদরদি, কিন্তু এদের কাছ থেকে চাঁদা তুলেছে, চাঁদা মামলা দিয়েছে। আমি একটা পরিবারকে জিজ্ঞাসা করেছি, আপনার পরিবারের নামে কয়টা মামলা? বলে 104টা মামলা আছে। একটি পরিবারের নামে 104টি মামলা। এরা কোথায় যাবে? আপনারা কি চান না আপনাদের ভাই বোন, মামা, চাচা, খালু, আত্মীয় স্বজন বাড়িতে ফিরে আসুক? তারা আবার সুখের জীবন আপনাদের সাথে মাখামাখি করুক, আমরা একসাথে বসবাস করি, একসাথে হাসাহাসি করি, একসাথে কাজ করি। কিন্তু এইভাবে সন্ত্রাস, এইভাবে দখল, এইভাবে অত্যাচার, এইভাবে অবিচার যদি চলমান থাকে তাহলে এটা সম্ভব হবে না। এর থেকে মুক্তি চাই। জনগণকে সুশাসন দিতে হলে একজন ভালো জনপ্রতিনিধি দরকার। কোনো মার্কা নয়, একজন ভালো মানুষ দেখুন, শিক্ষিত মানুষ দেখুন, সৎ মানুষ দেখুন। জনগণের কাছে আবেদন, আপনারা মার্কা দেখে, দলের সাইনবোর্ড দেখে ভোট না দিয়ে আপনারা দেখুন যে কারা ইতিপূর্বে এই ধরনের খারাপ কাজগুলিতে লিপ্ত ছিল এবং কারা ছিল না। সেই ধরনের মানুষকে ভোট দিন। ইনশাল্লাহ আমি, আপনি সবাই ভালো থাকবে। কিন্তু আপনার তো কোনো দল নাই, আপনি তো নিরপেক্ষ, মানে নির্দলীয়, অর্থাৎ স্বতন্ত্র হয়ে লড়ছেন। তো ভোটের মাঠে আপনার নিজের জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এখানে একটু ভালো কারেকশন দেওয়ার দরকার আছে। আমি দলেই ছিলাম এবং মাঝখানে দলের ভেতরে অগণতান্ত্রিক চর্চার কারণে আমি দল থেকে সরে পড়েছিলাম। আমি সেই দলেই আছি, প্রেসিডিয়াম সদস্য। এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি, যেটা প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বর্তমানে 10 দলীয় জোটের অন্যতম নেতা, আমরা সহ 10 দলীয় জোট গঠন করেছি। এই জোট গঠন করার পেছনে আমারও যথেষ্ট অবদান ছিল ব্যক্তিগতভাবে। আমি কাজ করেছি রাত দিন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে, একটা মুক্তিযোদ্ধার নেতৃত্বে যে দল, সেটাকে এই 10 দলীয় জোট, যেটা আগে 11 দলীয় ছিল, সেখানে আনতে সক্ষম হয়েছি। সুতরাং আমার মার্কা, আমার দলের মার্কা ছাতা। সত্যিকার অর্থে আমরা লালন করি 10 দলীয় জোটের ইচ্ছা, আকাঙ্ক্ষা, সবকিছু। সেই সাথে লালন করি আমি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর চৌধুরী হাসান সারওয়ার্দী, আমার মনের ইচ্ছা, আমার নিজস্ব আকাঙ্ক্ষা। আমি কোনো দল বা মতের কাছে বিলীন হয়ে যাব না। আমার বিলীন যদি হইতেই হয়, এই সাভারের মাটি মানুষের কাছে হব। এখানে আমার বাবা মার কবর আছে, আমার কবরটাও ইনশাল্লাহ এখানেই হবে। আপনারাই আমার পরিবারের দেখভাল করবেন ইনশাল্লাহ। আমি বলছি যে আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয় হলো আমার জনগণের, এলাকার ভোটারদের জয়। তারা যদি নিশ্চিন্তে ভোটটা দিতে পারে, আমি নিশ্চিত তারা ভালো মানুষকে ভোট দেবে, তারা খুঁজে দেবে। আমার চাইতে ভালো মানুষ, ভালো ক্যান্ডিডেট, ভালো প্রার্থী যদি তারা খুঁজে পায়, তাকে দিলে আমি খুবই খুশি হব। আমিও খুঁজছি আমার সাথে আমার চাইতে একজন ভালো মানুষ, হয়তো আমিও তাকে ভোট দিতাম, কিন্তু আমি যখন প্রার্থীর তালিকা দেখেছি আমি খুব একটা সন্তুষ্ট হই নাই, অসন্তুষ্ট হই নাই। ওনারা ভালো মানুষ, তবে সংসদে গিয়ে মানুষের জন্য কাজ করবে নিজের স্বার্থ বাদ দিয়ে, এমন মানুষ খুব কম দেখি। সেই জন্য আমার কাছে আমার পছন্দ ছিল 10 দলীয় জোট, এবং সেখানে আমি যেহেতু একজন অন্যতম প্রার্থী, আমি আমার জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। নির্বাচনী যুদ্ধে আপনাকে পেয়ে জনগণ কি বলছে? আমার পরিচিত, অপরিচিত, যাদের সাথে এখন পরিচিত হচ্ছি, আগামী কদিনে যাদের বাড়িতে যাব, রাস্তাঘাটে দেখা হবে, তারা প্রত্যেকে অত্যন্ত পজিটিভ। এবং আমি তাদের মুখের ভাষা, চোখের ভাষা দেখে আমি বুঝতে পারি তারা খুঁজছে একজন ভালো প্রার্থীকে। আমি ভালো প্রার্থী সেটা কিন্তু আমি বলছি না, আমিও খুঁজছি। এবং আমার মনে হয় জনগণ আমাকে চায়। কি করে বুঝলেন জনগণ আপনাকে চায়? এটা আমার নিজস্ব ইনটিউশন, ভালোবাসা, মমত্ব এবং আমার অভিজ্ঞতা দিয়ে আমি বুঝতে পারি। আমি যেরকম কষ্ট, দুঃখে, বেদনায় আমার পরিবার এখানে কাটিয়েছে প্রায় 45 বছর, আমি মনে করি আমার এই সাভারের প্রায় অনেক মানুষের মনে এই হতাশা, বঞ্চনা এবং মনের কষ্ট আছে। সুতরাং সেটার থেকে তারা পরিত্রাণ চায়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আলোচিত সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর চৌধুরী হাসান সারওয়ার্দী। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।